জায়গা থেকে আমি একবার দেবব্রত বাবুর কাছে যেতে চাইবো, সত্যি কি অধীর বাবুর বিবেক চেতনাটা কাজ করলো? এতদিনে কি তিনি সত্যিই বুঝতে পেরেছেন, নাকি পায়ের তলার মাটিটা একেবারেই সরে গেছে? বোঝাই যাচ্ছে যে যেভাবে দেশ জুড়ে যে ঝড়টা উঠেছে, যে ঝড়কে সামাল দেওয়া যাচ্ছে না, বেসামাল হয়ে পড়ছে কোথাও গিয়ে। বাস্তবত দেখুন, পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস বলে কিছু নেই, যেটা পড়ে আছে সেটা প্রদেশ কংগ্রেসের একটা জীবাশ্ম মাত্র। কংগ্রেসটা তো মমতা ব্যানার্জি পুরোটাই নিয়ে চলে গেছে, এখন সেটা বলতে পারবো না, সেটা অধীর চৌধুরী, সেটা তো বক্তব্যটা শোনাই গেল, সেটা তো অধীর চৌধুরী ভালো বলতে পারবে। আর অধীর চৌধুরীকে প্রতিপক্ষ ঠিক করে নিতে হবে, বিজেপি না মমতা ব্যানার্জি, সেটা আগে ঠিক করে নিতে হবে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, মমতা ব্যানার্জি 98 সালের আগে বলতো সিপিএম বি টিম, কার্যত সেটা উনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। এবং আগামী দিনও যেটা বলতো বিজেপির সাথে কংগ্রেস একটা সমঝোতা করে চলছে, সেটা অধীর চৌধুরীর বক্তব্যেই আমরা দেখতে পেলাম। আর কিন্তু সেই অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের তাবর নেতারা মিটিং করছেন ইন্ডি জোটের। সুপ্রিম কোর্ট ভিভিপ্যাট নিয়ে যে নির্দেশটা দিয়েছেন, সেখানে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। 100% ভিভিপ্যাটে কেন থাকবে না? আমরা দেখি যখন ভোটটা আমরা মানে সুপ্রিম কোর্টের রায়ের উপর আপনি প্রশ্নচিহ্ন বলেন, কারণ হ্যাঁ, আপনি কোড অফ কন্ডাক্ট না শুনুন, আপনি কোর্টকে অবমাননা করছেন। 100% আপনার বিরুদ্ধে জানেন আপনি ব্যবস্থা নিতে পারেন কোনদিন ভিভিপ্যাট, মানে আপনি কি বলছেন? কোর্টের রায়কে নিয়ে আপনি প্রশ্ন করছেন, যা খুশি, মানে শাসক দল কোর্টকে তো মানেই না, দেশের সংবিধানটাও আপনারা মানেন না। সংবিধানকে আমি প্রথমেই মধুকল্পিতা, আমি প্রথমেই সৌমিককে দিয়ে শুরু করি। সৌমিক, তোমরা কার্যত তোমাদের শিবিরকে, তোমাদের কার্যত আরেকটা লবিকে প্রকাশ্যে নিয়ে চলে আসছে অধীর রঞ্জন চৌধুরী, মানে তোমরা কি মিলে ঝুলে, মানে সেটিং তত্ত্ব যেটা এতদিন শুনতাম যে যেই বাম সেই রাম, এখন যেই কংগ্রেস সেই বিজেপি? কিন্তু গোটা ভারতবর্ষের 543টা আসন, সেখানে যে নির্বাচন হচ্ছে, আমি মনে করি এখানে আমরা গোটা ভারতবাসী একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হতে চলেছি। এর আগে দেখেছো ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর একটা সিম্প্যাথিক নির্বাচন হয়েছিল, সেখানে একটা বিশাল জয় কংগ্রেস পেয়েছিল। কিন্তু এই প্রথম কোনো সিম্প্যাথি নয়, শুধুমাত্র কর্মের জোরে একজন প্রধানমন্ত্রীকে, কোনো বাচ্চা নেই যারা জানে না 4 তারিখের পর দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি 3 নম্বর বার কোন প্রধানমন্ত্রীকে আবার শপথ বাক্যপাঠ করাবে। তো সুতরাং পুরো চিত্রটা ক্লিয়ার হয়ে গেছে। আর অধীর বাবুরও, উনিও একজন সাধারণ মানুষ, অভিজ্ঞ রাজনীতিবিদ, তার সাথে সাথে বিবেক চেতনা জাগ্রত হয়েছে। বিবেক চেতনা বলেছে যে কাজ কেউ করতে পারেনি, যে এইমসগুলো কেউ কংগ্রেস, সেই অধীর রঞ্জন চৌধুরীর চেতনার উন্মেষ হলো কেন? আমি অনির্বাণদার কাছে আসার চেষ্টা করব। আমি জানার চেষ্টা করছি যে আপনারা কংগ্রেসের সঙ্গে জোট করেছে, আমি শুনেছিলাম, আমরা জানি, প্রত্যেকেই আমরা জানি, কিন্তু কংগ্রেস বিজেপির সঙ্গে, মানে অধীর রঞ্জন চৌধুরীকে জেতার জন্য বিজেপির সঙ্গে জোট করে ফেলছে, কি মনে হয়? দেখুন, এই বক্তৃতাতে অধীরবাবু একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে বামপন্থী এবং কংগ্রেসদেরকে ভোট না দিলে দেশের ধর্মনিরপেক্ষতা বিপন্ন হবে। এই কথাটার পরিষ্কার অর্থ নিশ্চয়ই আপনাদের মতো সুশিক্ষিত এবং একজন রিনাউন্ড সাংবাদিককে বোঝাতে হবে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা যে মন্তব্যটা নিয়ে আলোচনা করছেন, ঠিক তারপরেই অধীরবাবু পুরো ভিডিওটা যদি দেখেন, তাহলে অধীরবাবু বলেছেন যে বামপন্থী এবং কংগ্রেস প্রার্থীদেরকে ভোট দিন, পরিষ্কার করুন। এছাড়াও অন্যান্য অনেক জায়গাতেই অধীরবাবু বলেছেন যে এবার মুর্শিদাবাদে 3-0 হবে, 3-0। তৃণমূল এবং বিজেপি মুর্শিদাবাদের 3টে আসনের কোথাও জিততে পারবে না, এটাও অধীরবাবু বলেছেন। এবং বিভিন্ন সভায়, আমরাও অধীরবাবুর সঙ্গে সভা করছি, সেখানে কোথাও আপোষের এতটুকু কথা নেই। বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে যা বক্তব্য, সেই বক্তব্যই উনি বলছেন, আমরাও বলছি একসঙ্গে। সুতরাং গল্পের গরু গাছে তুলে লাভ। এইবার আপনারা কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনটা, তুমি তো তখন ছিলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্রে ঘুরছিলে, কিসে হয়েছিল ভোটটা?
পুরোটা ইভিএম এবং সেই জায়গায় দেবব্রত বাবু, তখন please। কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি। এবং আমি আরেকটা লাইন জুড়ে দিয়ে উত্তর দিতে সুবিধা হবে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন না, বিরোধী নেত্রী ছিলেন, তখন বারবার তিনি বলতেন যে ইভিএম এ ভোট দরকার, ভোটার কার্ডে সচিত্র ভোটার কার্ড দরকার। এই কথাগুলো কি ভুলে গেছেন? না, কাজের সময় কাজী কাজ পুরোলে পাজি, মানে ইভিএম যখন কাজে এসেছিল তখন ইভিএম ইভিএম ইভিএম, যখন দেখছে ইভিএমটা আমার বিপরীতে চলে যাচ্ছে তখন ইভিএম পাজি হয়ে যাচ্ছে। দেখুন, উনি সুচিন্তিতভাবেই বলেছিলেন, আমরা যদি একটু পেছন দিকে তাকাই পাশ্চাত্য দেশগুলিতে, 2021 তাকাতে হবে। শুনুন, পাশ্চাত্য দেশগুলিতে ইভিএম না, না, ভোট হচ্ছে 2021 তাকাই। কিন্তু এখন সেখানে ব্যালটে ভোট হয়। না না, 2021 তাকাই না, 2021 আচ্ছা, নিশ্চয়ই 2021 ফলটা ঠিক না ভুল? নিশ্চয়ই ঠিক, গণতন্ত্রে মানুষ রায় দিয়েছে, ফল তাহলে ঠিক। এবারে কেন দুটো দফা হতে ফল বেরোলো সেখানে না তার আগেই দেখুন, ধরনের মমতা বক্তব্য? বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী। না না, আমি আপনার কাছে একটা খুব স্পষ্ট, 2021 ফলটা ঠিক না ভুল আগে বলুন। নিশ্চয়ই, অবশ্যই নিশ্চয়ই ঠিক। ঠিক। তাহলে আচ্ছা, 2021 ফল ঠিক হলে তুমি 2024 এসে একই ইভিএম এ ভোট হচ্ছে, সেখানে গন্ডগোল হচ্ছে। একই ইভিএম না, এক জায়গা থেকে ইভিএম আসছে না। তাহলে 2021 তো ইভিএম 2021 গোটা বাংলার মানুষ বলছিল যে বিজেপি আসবে, তাহলে তো বিজেপি চাইলে করতে পারতো 2021 ক্ষমতায় মানে যে আসার জন্য ষড়যন্ত্রের ইভিএম কথাটা যেটা বলা বলছে হচ্ছে সেটা না, করতে পারতো। সেটা তো তখন হতে সেই পারতো। সময় করতে পারিনি, এখন করতে পেরেছে। শুনুন, না না না, সৌম্যবাবু, সেই সময় কি 2021 আপনারা করতে পারেননি ষড়যন্ত্রটা? 24 এসে করছে। বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই একটা বিষয় নয়, সময়ের সাথে সাথে সকালে এক কথা রাতে এক কথা, বিরোধী দলনেত্রী হিসাবে যা যা বলেছেন সরকারে এসে ঠিক তার অপোজিট কথা বলেন, এবং বামেদের ছেড়ে যাওয়া জুতোটা পরে সরকার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যেরকম ইভিএম এককালে বলতো সাইন্টিফিক রিগিং হয়েছে, এখন ইভিএম এ ভোট করাতে হবে, আবার তারপরে এখন বলছে ইভিএম এ গন্ডগোল আছে, ব্যালেটে ভোট করাতে হবে। আবার ব্যালেটে এই ক্যামেরায় চ্যানেলে দেখানো হয়েছে সন্তু যে ব্যালেট পেপার কিভাবে যে জয়ী প্রার্থী জিতে গেছে তখন ব্যালেটগুলো নিয়ে চিবিয়ে এই তৃণমূল ব্যালেটও খায়, সেটা এখানে টিভিতে দেখিয়েছে। আরেকটা বিষয়, যেই মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি কেন হচ্ছে না বলে স্পিকারের মুখের উপরে কাগজ ছুঁড়ে ফেলেছিল, কি অসভ্য বর্বর মানে একটা সংসদ করতে পারে উনি দেখিয়েছিলেন। আবার এখন বলছে এনআরসি করতে দেব না, এনআরসি করতে, চারিদিকে নাটক করে বেড়াচ্ছে, যা পাচ্ছে তাই সমীপবাবু, দেবব্রত বাবু, আমি আসবো তবে। দেবব্রত বাবু, সকালে আমি কি ওই যে একটা যাত্রা, চিতপুরের যাত্রাপালা ছিল না, মা কুমারী মেয়ে চললো শ্বশুর বাড়ি, তোমরা সন্দেশখালী নিয়ে করছো, যাত্রাপালা তো সন্দেশখালী এখন নিয়ে বাকি করছো। আর একটা কথা বলি, এই যে আজকে কংগ্রেস নিয়ে কথা হচ্ছে, কংগ্রেসকে আমি একটা কোনো প্রতিনিধি তো পাঠাতে পারেনি আমি, তাও ওদের তো লোক নেই। আসলে আমি একটা সবথেকে বড় দুটো কেন্দ্র আমেঠি এবং রায়বেরালি, ইন্ডিজোট এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি, এর থেকে বড় লজ্জা দেবব্রত বাবু, আমি দুজনের কাছে আসবো।